প্রথম করে এমসিকিউটা দেখ। এই নিউটনের গতিসূত্রের এমসিকিউ গুলো কিন্তু প্রত্যেকটা প্রচুর কনসেপচুয়াল, ঠিক আছে? মানে ভালো করে বুঝতে হবে, বুঝে না করলে যদি শুধু বইয়ের এমসিকিউটা ভাবিস যে ইতিহাসের মতো যে আমি অ্যান্সার মুখস্থ করে গেলাম বা মুখস্থ করে গেলাম, তাহলে পরীক্ষায় কিন্তু পারবি না, কারণ সেম জিনিস আসবে তার মানে নাই। তোর কনসেপ্টটা আছে কিনা শুধু সেটা দেখবে, চেক করবে অন্য কোনো প্রবলেম দিয়ে। দেখ বইয়ে অনেক কিছু শর্টকাট ফর্মুলা আছে, অনেক কিছু আছে, আমি শর্টকাট ফর্মুলাতে যাব না, কারণ প্রচুর শর্টকাট ফর্মুলা মুখস্থ করতে গিয়ে প্রচুর প্রবলেমে পড়ে যায়। আমি প্রথম জিনিস শেখাবো বেসিক জিনিসটা, বেসিক কি কি ভাবে তুই কম্পোনেন্ট ভাগবি, কি কি ভাবে অঙ্কগুলো এগোবি, তারপরে তখন যদি শর্টকাট ফর্মুলা লাগে নিজে নিজেই তখন বের করতে পারবি শর্টকাট ফর্মুলা। ঠিক আছে, প্রথম কার্ডটা দেখ, বলেছে এ ও বি দুটো ব্লক আছে, দুজনের ভর যথাক্রমে 2 কেজি আর 3 কেজি। বলছে মসৃণ আনুভূমিক তলের মধ্যে টেবিলের উপরে ওই ব্লক দুটিকে পরস্পর স্পর্শ করে রাখা হলো। 10 নিউটন বল এ ব্লকের উপর আনুভূমিক বল প্রয়োগ করা হলে এ ব্লকের উপর যে বল প্রয়োগ হয়, বি ব্লকের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তার মান কত? আচ্ছা দেখ, একটা এরকম এরকম একটা টেবিলের উপরে দুটো বস্তু রাখা আছে, পাশাপাশি স্পর্শ করে আছে, মানে এরকম একটা বস্তু আছে ধর, আর ধর এরকম একটা বস্তু আছে, বুঝতে পারছিস? তো দুটো বস্তু দেখ পুরো টাচ করে স্পর্শ করে পাশাপাশি আছে, দুজনের ভর কত? একটা হচ্ছে 2 কেজি, মানে এটা হচ্ছে 2 কেজি ওয়েট, এটা হচ্ছে 2 কেজি ওয়েট, আর এটা হচ্ছে 3 কেজি ওয়েট, ঠিক আছে? ভর আছে। যে বলছে এই বস্তুটা, প্রথম বস্তুটা অর্থাৎ এ বস্তুটা, এটা এ, এটা বি বস্তু, এই বস্তুটার উপরে বাইরে থেকে বল প্রয়োগ করা হয়েছে কত? 10 নিউটন, 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তো 10 নিউটন যদি বল প্রয়োগ করা হয় তাহলে নিশ্চয়ই এই বস্তু দুটো একসঙ্গে নিশ্চয়ই গতিশীল হবে, তাই তো? 10 নিউটন বল দিয়ে যদি আমি ঠেলি তাহলে নিশ্চয়ই এ গতিশীল হবে, আমি ধরে নিচ্ছি এ ত্বরণ নিয়ে গতিশীল, এ ত্বরণ নিয়ে সামনের দিকে গতিশীল। তাহলে এ ত্বরণ নিয়ে যখন গতিশীল তখন এ ব্লকটাও গতিশীল আছে এ ত্বরণ নিয়ে, একই সঙ্গে তার সাথে সাথে বিটাও গতিশীল আছে এ ত্বরণ নিয়ে। তোকে বের করতে বলেছে কি বি বস্তুর উপর বা বি ব্লকের উপর যে বল প্রয়োগ করে তার মান কত, অর্থাৎ বি বস্তুটার উপর, এই বি বস্তুটার উপর কত বল কাজ করছে। দেখ এই ধরনের অঙ্কগুলো করার সময় মনে রাখবি এ আর বি দুটো ব্লক, সব সময় এ ব্লকের উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে নিশ্চয় এ বস্তুটা, দেখ একটা বস্তু, এই বস্তুটা আর এই বস্তুটা, আমি এই বস্তুটাকে বল প্রয়োগ করছি, টাচ করে আছে, তো যদি একে আমি বল প্রয়োগ করি তাহলে এ বল প্রয়োগ করার জন্য এই বস্তুটার উপর কিন্তু কোনো বল প্রয়োগ করিনি, আমি করেছি এটার উপর, কিন্তু যেহেতু টাচ করে আছে তাই একে বল প্রয়োগ করলে এ ওর উপর একটা আবার ফোর্স কাজ করবে, তাই তো? সেই জন্য দুজন মিলেই গতিশীল হবে। তাহলে এ বস্তুটার উপর আমি 10 নিউটন বল প্রয়োগ করছি, মানে নিশ্চয় এ বস্তুটা বি বস্তুর উপর একটা ফোর্স কাজ করবে, বল কাজ করবে। আমি ধরে নিলাম সেই বলটা এন, ধরে নিলাম এন, পুরো 10 নিউটন কাজ করলে 10 নিউটনে ওকে প্রয়োগ করবে তার কোনো মানে নাই, আমি এন ধরে নিলাম, সেটা আমি দেখবো। এবার যত এ বি কে বল প্রয়োগ করবে বিও তো ছাড়বে না, কারণ নিউটনস থার্ড ল কি বলে প্রত্যেক ক্রিয়ার সামান্য বিপরীত প্রতিক্রিয়া আছে, তার মানে এ যদি বি এর উপর এন বল প্রয়োগ করে বিও ঠিক একইভাবে এন বল প্রয়োগ করবে, প্রতিক্রিয়া বল। আচ্ছা দুজনে বিপরীত প্রতিক্রিয়া বল দেয় বলেই তো ওরা টাচ করে থাকে, টাচ করে আছে কেন? যে এ ওকে বল প্রয়োগ করছে যত, ও ওকে ততটাই বল প্রয়োগ করছে, তবে ও দুজনে লব্ধি বল শূন্য হয়ে ওরা টাচ করে আছে ওখানে, এবং যে টাচ করে আছে লব্ধি বল শূন্য হয়ে টোটালটাই একটাই সিস্টেম মনে হচ্ছে, যে একসঙ্গে তখন গতিশীল হচ্ছে, না হয়তো ছেড়ে দিত, টাচটা ছেড়ে দিত। অর্থাৎ এবার যদি আমি এফবিডি আঁকি, ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকি, ফ্রি বডি ডায়াগ্রাম মানে প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদা করে, তাহলে এ বস্তুর জন্য আলাদা করে ডায়াগ্রাম আঁক, বল এই বস্তুটার উপর কতটা ফোর্স কাজ করছে, কত রকমের। একটা আছে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, যে 10 নিউটনটা আমি বইয়ে বলে দিয়েছে, আর একটা এমজি বল নিচের দিকে কাজ করছে, আর একটা উপর দিকে প্রতিক্রিয়া বল কাজ করছে। যেহেতু এটা আনুভূমিক তলে যতটা এমজি ততটাই এন, তাই ওটাকে আমরা লিখছি না, ক্যান্সেল করে দিচ্ছি তো পরস্পর। তাহলে এইদিকে আর একটা বল কাজ করছে কি এন, তাই তো? আর কি কাজ করছে বলতো? এটা এই বস্তুর উপর, এই বস্তুটার উপরে আর একটা কি কাজ করছে, এই বস্তুটাই তো এই ত্বরণ নিয়ে মুভ করছে, তার মানে এদিকে কত বল কাজ করছে, এম এ বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
এবার তোরা বল এখান থেকে সমীকরণ কি লিখবো তাহলে? এই দুটো বল কাজ করছে বস্তুটার উপর, একটা 10 নিউটন বল ওদিকে আর একটা এইদিকে। সবসময় মনে রাখবি, সবসময় মনে রাখবি, আচ্ছা এই জিনিসটা একটু ভুল করছি, একটা জিনিস মনে রাখবি যে একটা বস্তু যখন এফবিডি আঁকি, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, তখন ওই বস্তুটার উপরে কটা বল কাজ করছে শুধু সেটা চিন্তা ভাবনা করবি। বুঝতে পারছিস? এ বস্তুটা মানে এ বস্তুর উপর কতটা ফোর্স কাজ করছে, কত রকমের ফোর্স কাজ করছে সেটা দেখবো। কখনো এরকম হয় না যে এ বস্তুটা কাকে বল প্রয়োগ করলো সেটা আমি দেখবো না। আমি এই যে ফোর্সটা এঁকেছি এটা এ বস্তুটা বি বস্তুর উপর ফোর্স, তীর চিহ্নটা এদিকে দেওয়া মানে, কিন্তু সেটা আমার ফ্রি বডি ডায়াগ্রামে সেটা আমার বলে না। ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে যে বডিটা আমি আঁকছি তার উপরে কটা ফোর্স কাজ করছে, তার উপরে একটা 10 নিউটন বল এদিকে, আর তার উপরে আর একটা এই পাশের বি ব্লকটা এন বল দিচ্ছে, দিচ্ছে না? পাশের বি ব্লকটা তো এন প্রতিক্রিয়া বলটা দিচ্ছে, এন প্রতিক্রিয়া বল, কিন্তু এ ব্লকটাও যে ওকে এন বল দিয়েছিল আগে সেটা কিন্তু এই বডির এই ডায়াগ্রামে হবে না। এটা মনে রাখবি, ফ্রি বডি ডায়াগ্রামে সবসময় বস্তুটার উপর কটা ফোর্স কাজ করছে সেটা আমি দেখবো, বস্তুটা কাকে কাকে বল প্রয়োগ করছে সেটা আমি দেখবো না। নিচের দিকে এমজি, হ্যাঁ সেটা স্বাভাবিক ব্যাপার, এমজি দেখবো না। আর এমনিতে এমজি দেখলে প্রতিক্রিয়া বল জিরো হয়ে যাচ্ছে, মানে ওদিকে প্রতিক্রিয়া বলের জন্য, ঠিক আছে? মানে পার্শ্ববর্তী এমজিটা তো একটা ন্যাচারাল জিনিস, তো এমজি তো প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে থাকবে, কিন্তু যদি দুই বা ততোধিক বডি থাকে, বস্তু থাকে, তাহলে সবসময় ওই বস্তুটা অন্য কাউকে বল প্রয়োগ করছে সেটা আমি দেখবো না বডিতে, ওর উপর কি কি বল কাজ করছে সেটা দেখবো। তাহলে এইটার সমীকরণটা কি লিখবো বল? দেখ 10 নিউটন বল এদিকে কাজ করছে আর প্রতিক্রিয়া বলটা ওই দিকে কাজ করছে, তাহলে বিপরীত দিকে না, দুজনের বিপরীত দিকে। এবার তোরা বল 10 নিউটন বেশি না এন বেশি? অবশ্যই 10 নিউটন বেশি, কারণ বস্তুটা এম এ বল নিয়ে এদিকে ছুটছে, এদিকে ছুটছে মানে নিশ্চয়ই 10 বেশি এটা কম। সে আগে লিফটের অঙ্ক করি বলেছিলাম, তখন বলেছিলাম নিশ্চয়ই 10টা বেশি এন এর তুলনায়, সেই জন্য এম এন ছুটছে। তাহলে যেটা বেশি সেখান থেকে যেটা কম বিপরীত দিকে সেটা বিয়োগ করলে যে বলটা পাবো সেই বল নিয়ে নিশ্চয়ই সামনের দিকে যাচ্ছে। সেই বলটা কত বলে যাচ্ছে? এম এ বলেছে। তাহলে এই একটা সমীকরণ পেলাম, 1 নম্বর। আর আরেকটা বস্তু আছে, কোনটা? এই বি বস্তুটা। দেখ তো বি বস্তুটা যদি আমি ছবি আঁকি এরকম ছিল, তাহলে এই বি বস্তুটার উপর কত রকমের বল কাজ করছে বল? বি বস্তুটার উপর ওই দিক থেকে পার্শ্ববর্তী এ বস্তুটা একটা বল দিচ্ছে, কত? এন বল দিচ্ছে এদিকে। আর কি? আর অন্য আদার্স এক্সটার্নাল ফোর্স কাজ করছে না? এখানে এ ত্বরণে যেটা ছুটছে, আমি বি বস্তুর এ বস্তুর ক্ষেত্রে আমি m1 ধরছি ঘরটা, ঠিক আছে? m1 ধরছি, তাহলে এটা হবে m2a বল নিয়ে ছুটছে। আর অন্য কোনো ফোর্স কাজ করছে এখানে? এখানে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে? হয়নি, শুধু এটার উপর প্রয়োগ করা হয়েছিল। আর ওজন বলটা তো ক্যান্সেল হয়ে গেছে। তার মানে এখানে যেটাই লম্ব এই প্রতিক্রিয়া বলটা n, সেটাই নিশ্চয়ই m2a। বুঝতে পারছিস? যেটা n সেটাই নিশ্চয়ই m2a। 2 নম্বর সমীকরণ। এই বলটাই কিন্তু, এই বলটার জন্যই ও m2a বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার মানগুলো সব বসা, বইয়ে যে মানগুলো দিয়েছে। তোকে কি বের করতে বলেছে? বি ব্লকের উপর কতটা বল প্রয়োগ করা হচ্ছে। বি ব্লকের উপর কতটা বল প্রয়োগ করা হচ্ছে মানে হচ্ছে, মানে এই বি ব্লকের উপর এ ব্লক বি ব্লকের উপর যে বলটা প্রয়োগ করছে, মানে এ ব্লকটা বি ব্লকের উপর যে বল প্রয়োগ করছে, মানে এন এর মান তোকে বের করতে হবে, মানে এন এর মান বের করতে হবে। যে এন পরিমাণ বল প্রয়োগ করেছিল বি ব্লক, এ ব্লকটা বি ব্লকের উপর, এন এর মানটা তোকে বের করতে হবে। তাহলে এন এর মান বের করা মানে m2a। তার মানে মানটা বসা। বলতো m2 মানে কত? দ্বিতীয় বস্তুটার ভর কত বলেছিল? 3 কেজি, তার মানে 3a, তাই তো? এন এর মান এটা। এখান থেকে বের কর, এখান থেকে, আচ্ছা এটা বের কর, এন এর মানটা বসিয়ে দে তো এখানে, 1 নম্বরে বসিয়ে দে, 1 নম্বরে বসা। 10 মাইনাস এন এর জায়গায় এন এর মান বসা 3a, এটাকে আগে বের কর। সমান m1 এর জায়গায় m1 কত রে? 2 কেজি, 2a। তাহলে 3a ওদিকে গেলে যোগ হবে, মানে 5a সমান 10। তা ত্বরণটা কত পেলাম? 5 × 10, 2 পেলাম ত্বরণটা। ত্বরণ চাইনি তো, চেয়েছে বি ব্লকের উপর কত বল, মানে এনটা চেয়েছে। তাহলে n সমান 3a তো জানি, তার মানে 3 × 2 মানে 6, তার মানে 6 নিউটন বল এখানে। 6 নিউটন হচ্ছে রাইট অ্যান্সার।
দেখেছি অঙ্কটা কনসেপ্টটা দেখ, ক্যালকুলেশন তেমন কিছু নাই, শুধু মেন হচ্ছে এই সমীকরণ দুটো তৈরি করা। তিনটা বস্তু কি হবে, ধর এরকম আছে, তিনটা বস্তু আছে, এরকম ভাবে তিনটে বস্তু আছে, ঠিক আছে? তিনটে বস্তুর ভর যথাক্রমে, আচ্ছা তিনটে বস্তু এ বি সি যদি ধরি, এ বি, হ্যাঁ কি আছে, এম 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 টু এম থ্রি, এম ওয়ান এম টু এম থ্রি নাকি? দুই নম্বর অঙ্কটা করছি আমি। আর ঠিক আছে, ওই নাম যে কোনো একটা দেখছি তাহলে হবে। ঠিক আছে, তাহলে এই দুইয়ের অঙ্কটা বলেছে তিনটে বস্তু একই আগের মতো, যাদের প্রত্যেকটা এবিসি তিনটে বস্তু ব্লক পাশাপাশি যুক্ত আছে, যদি প্রত্যেকে টাচ করে থাকে, স্পর্শ করে থাকে, এবং ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে এই বস্তুর উপরে, কত বল, 14 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এদিকে এ আছে, তাহলে হলো একই ব্যাপার, ঠিক আছে? তুই এদিক থেকে যদি ছবি দেওয়া থাকে, আমি এদিক থেকে একই ভাবে মনে রাখবি, এই বস্তুটার উপরে অর্থাৎ প্রথম বস্তুটার উপরে 14 নিউটন বল প্রয়োগ করবে। যদি এদিকে বল দিস তাহলে এটাকে এই ধরবি, এটা বি ধরবি, এটা সি ধরবি। আর কি বলেছে, ভরগুলো বলেছে 4 কেজি, 2 কেজি আর 1 কেজি, মানে এইটা 4 কেজি, তাহলে আমি উল্টো করে ছবি আঁকা হয়েছে, এটা ভারী বেশি, হ্যাঁ আমি বড় সাইজ বড় হয়ে গেছি, এটা ডেনসিটি বেশি, ধর ঘনত্ব বেশি, ওটা সোলা, এটা লোহা, তাহলে ছোট বড় তো নাই। 4 কেজি, 2 কেজি আর 1 কেজি এরকম আছে, তিনটা বস্তু টাচ করে আছে, 14 নিউটন বল প্রয়োগ করেছে। তাহলে এবার বল কি বলেছে তোকে, বলছে পরস্পরের মধ্যে সংস্পর্শ বল কত, কিসের মধ্যে, 4 কেজি আর 2 কেজি ব্লকের মধ্যে, 4 কেজি আর 2 কেজি ব্লকের মধ্যে, 4 কেজি আর 2 কেজি ব্লক মানে এ আর বি এর মধ্যে তোকে সংস্পর্শ বল বের করতে হবে। মানে ওই যে এদের যে বলটা প্রয়োগ হচ্ছে, আমি ধরে নিচ্ছি এ বস্তুটা বি বস্তুর উপরে N1 সংস্পর্শ বল কাজ করছে, তাহলে এও প্রতিক্রিয়া বল সেম পরিমাণে দেবে, সেম পরিমাণে প্রতিক্রিয়া বল দেবে N1 এ। আবার এটাও তাই, বি বস্তুটা সি এর উপর আমি ধরে নিলাম N2 প্রতিক্রিয়া বল দিল, তাহলে সিও নিশ্চয় বি কে N2 প্রতিক্রিয়া বল দেবে, তবে টাচ করে থাকবে। এবার এফবিডিআক ফ্রি বডি ডায়াগ্রাম, এ যদি এই বস্তুটা আঁকি তাহলে কি হবে, এই বস্তুটা এদিকে আমার 14 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, আর প্রত্যেকটা জিনিস এদিকে এ ত্বরণে মুভ করছে, এ ত্বরণে মুভ করছে, তাহলে এদিকে কাজ করছে, আচ্ছা এদিকে ওকে কাজ করাচ্ছে N1 প্রতিক্রিয়া বল, সংস্পর্শ বল ওর দিকে আসছে কার জন্য, বি ব্লকের জন্য। আর কি এদিকে কি কাজ করছে, এ ত্বরণ নিয়ে, তাহলে এটা কত কত কেজি ভরের বস্তু, 4 কেজি, তার মানে 4A ত্বরণ কাজ করছে, ঠিক আছে? বা মান যদি না বসাস, এটা প্রথমে M1 ধরিস, তাহলে M1A লিখবি। তাহলে বল এখান থেকে সমীকরণটা কি লিখবো, ওদিকে বল কাজ করছে মানে নিশ্চয়ই এই দুটো ফোর্সের মধ্যে কোন ফোর্সটা বেশি, 14টা বেশি, 14 মাইনাস N1 সমান M1A, সমীকরণ পেলাম, মানটা বসা, M1 এর জায়গায় 4A, আমি 1 নম্বর সমীকরণ আপাতত নাম দিলাম, দাঁড়া 1 সেকেন্ড, হ্যাঁ হ্যালো, এটা 1 নম্বর সমীকরণ হলো। আচ্ছা 2 নম্বর ফ্রি বডি ডায়াগ্রাম আঁক, কি হবে বলতো, বি বস্তু বিটা, এটা M2 ভর ধরছি, তাহলে এদিকে একটা বল কাজ করছে, কত কোন বলটা বলতো, বি ব্লকের এই পাশে কে ছিল, এ ছিল, তাহলে এ ওকে দিচ্ছিল যে বলটা, কোন বলটা দিচ্ছিল, N1, আর এ আবার এর উপর আরেকটা বল কাজ করছে সি এর জন্য, সি আবার ওকে ওই দিক থেকে দিচ্ছে একটা, কে, ওটা N2 প্রতিক্রিয়া বল, আর এদিকে গতিশীল হচ্ছে কত, M2A, দেখ ত্বরণটা কিন্তু প্রত্যেকের সেম, একই ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে সমীকরণ কি হবে বল, এদিক, হ্যাঁ এটা বেশি এটা কম, তার মানে N1 মাইনাস N2 সমান নিশ্চয় M2A, তাহলে N1
মাইনাস n2 সমান m1 এর জায়গায় কত রে 2 কেজি, তার মানে এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা তৃতীয় বস্তুটা কি হবে? সি নম্বর বস্তুটা, সিটা এদিকে বল কাজ করছে, ওই n2 বলটা ওইদিকে কাজ করছে n2, আর এদিক থেকে কেউ বল দেওয়ার মতো আর কেউ নাই, আর এদিকে কাজ করছে এই ত্বরণ নিয়ে, আমি ধরলাম m3 ভর, m3a, তাহলে বলতো এখানে কত হচ্ছে, নিশ্চয়ই n2 টাই m3a, অন্য কেউ নাই, তার মানে n2 সমানই নিশ্চয় m3 এর মান কত রে 1 কেজি, m3 টা 1 কেজি, তার মানে 1a, 1a মানে a, তাহলে n2 এর মান a পেলাম, এখানে বসা, দেখ আমি মুখে মুখে ক্যালকুলেশন করব, n2 এর জায়গায় a বসা, মাইনাস a ওদিকে গেলে প্লাস a, তাহলে প্লাস a আর 2a কত হয় 3a, 3a সমান n1, n1 এর মানটা এখানে বসা 3a, তো 3a মাইনাস 3a ওদিকে গেলে প্লাস 3a, 4 আর 3 এ কত 7a, 7a সমান 14, তাহলে a সমান কত 2, পেয়ে গেলাম a সমান 2, বুঝতে পারলি? মানটা বসাতে বসাতে যাবি, দেখবি a এর মান কত পাবি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোর কি চেয়েছে বলতো? তোর চেয়েছে n1 এর মানটা, মানে এই 4 কেজি আর 2 কেজি বস্তুর মধ্যে কত ফোর্স কাজ করছে সেটা। তাহলে n1 এর মান কত বের করলাম, এখান থেকে আমি n1 সমান n2 এর জায়গায় a বসালে ও দিয়ে গেলে 3a হলো, তাহলে অ্যাকচুয়ালি এই মানটার জায়গায় আর এখানে যদি বসাই তাহলে a এর মান কত পেলাম 2 পেলাম, পেয়েছিলাম। তাহলে এবার বল এই যে n1 এর মানটার জায়গায় n1 টাই তোকে বের করতে বলেছিল, 3 ইনটু a, এর জায়গায় কত বসাবো 2, তার মানে কত 6, এটাও সেই 6 নিউটন এলো আগের মতোই করে নে। খুব ভালো প্রবলেম কিন্তু এগুলো। দেখ পরেরটা বলেছে কত নম্বর, 3 নম্বর, 3 নম্বরটা বলেছে একটা নততল আছে, ভালো করে বুঝবি, খুব ভালো প্রবলেম, স্টার দিয়ে রাখবি। একটা নততল আছে, এই নততলের নতিকোণটা কত বলেছে থিটা, মানে ভূমির সঙ্গে যে ইনক্লাইন করে আছে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা। এবার একটা বস্তুকে নততল বরাবর ছেড়ে দেওয়া হলো, কত ভরে বস্তু, এই উচ্চতা, মানে এই নততলের উচ্চতাটা কত h, মানে এই উচ্চতাটা হচ্ছে h উচ্চতা, থিটা ইনক্লাইন্ড অ্যাঙ্গেল বলছে ব্লকটাকে, আর এই ওই নততল বরাবর ছেড়ে দেওয়া হলো, তাহলে নিচে পৌঁছাতে কত সময় লাগবে। এখানে ধরলাম একটা m ভরের বস্তু, ভরটা এখানে বলেনি, আমি ধরে নিচ্ছি m, তাহলে একটা m ভরের বস্তু যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই নিচের দিকে ছুটবে। তা এই পাদদেশে পৌঁছাতে, মানে একদম ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে, টাইমটা কত লাগবে সেটা আমাকে বের করতে হবে। তো যখন প্রথমে ছাড়ছি প্রাথমিক অবস্থায় তখন কোনো বেগ ছিল, প্রাথমিক অবস্থায় কোনো বেগ ছিল না, যত নিচে নামবে কিন্তু আস্তে আস্তে বেগ বাড়ছে, তাহলে আমাকে বেগ প্রথমে দেখতে হবে যে কত বেগ কাজ করছে। তাহলে নাম দে ABCD, নাম দে নততলটার নাম দে ABC, এটা ABC, যেখানে AB টা হচ্ছে নততলের ওই ঢালু তলটা। এবার বলতো এই বস্তুটার নিশ্চয়ই উপাংশ ভাঙবে, আমি এই বস্তুটা এখানে না এঁকে একটু মিডিলের মাঝে আঁকি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। এখানে আঁকছি, এই বস্তুটা কি কি কাজ করছে বল, এখানে কি কাজ করছে mg, এখানে mg, এখানে কাজ করবে কি এখানে, আর এখানে দু উপাংশ ভাঙবে, এটা থিটা হলে এটাও থিটা, বলতে এদিকের উপাংশ কত হবে mg cos থিটা, আর এখানে হবে mg sin থিটা। সবাই বুঝতে পারলে? আগে এটা বুঝিয়ে দিয়েছি আমি থিওরিতে। এবার বস্তুটা বলেছে নিচের দিকে নামছে, আমি ধরে নিচ্ছি নিচের দিকে a ত্বরণের নিচের দিকে নামছে, a ত্বরণের নিচের দিকে নামছে। তাহলে বলতো নততলের ক্ষেত্রে এই ত্বরণের মানটা কত, a ত্বরণ মানে নিশ্চয়ই ma বল নিয়ে নিচের দিকে নামছে, ma বল নিয়ে, তার মানে এই ma বলটাই নিশ্চয়ই mg sin থিটা, আদার্স কোনো কাজ বল কাজ করছে, তাহলে এই mg sin থিটা মানে ma, আমি আগে এটা বের করে রেখেছি ওটাই আবার করছি, অর্থাৎ mg sin থিটা ma সমান mg sin থিটা, mm কাটলে অ্যাকচুয়ালি a সমান g sin থিটা, যেটা আমি আগেই থিওরিতে বের করেছি। মানে মনে রাখবি যখনই একটা নততল আসবে, নততলের ওই যে ত্বরণের নিচের দিকে পড়তে থাকবে সেটা সর্বদা কি হয় g sin থিটা, g sin থিটা ত্বরণের নিচের দিকে পড়তে থাকে। এবার বল এই বস্তুটা এখান থেকে এখানে পড়বে ab পথ বরাবর, তাহলে এই ab পথে যদি প্রাথমিক বেগ 0 হয় এবং
অন্তিম বেগ দরকার নাই, আমাকে এসটা বের করতে হবে। এস মানে এবি। আমরা একটা ফর্মুলা জানি ওয়ান ডাইমেনশনাল মোশনে, একমাত্রিক গতিতে এস সমান কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা জানি সবাই, ইউটি সমান হাফ এ টি স্কোয়ার। এস মানে এখানে কোথা থেকে কোথায় নামছে, দূরত্ব, এখান থেকে এখানে নামছে, মানে এ বি পথ সমান ইউ কত, প্রাথমিক বেগ 0, তার মানে 0 হয়ে গেল। হাফ ইন্টু এ মানে কত, জি সাইন থিটা, এখানে নত তাহলে এ মানে কত ত্বরণের নিচের দিকে নামছে, জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ারের মান আমাকে বের করতে হবে। এবার এবি এর মান আমি কি করে পাবো, দেখ আমাকে এই নততলটার এবি বলে দেয়নি, কিন্তু বলে দিয়েছে একটা জিনিস, উচ্চতা এইচ। তাহলে বলতো এই উচ্চতা আর এই অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে যে তল বরাবর নামছে, এই উচ্চতা আর অতিভুজ অর্থাৎ লম্ব আর অতিভুজ দিয়ে কি সম্পর্ক হয়, সাইন। সাইন তার মানে সাইন থিটা সমান কি জানি আমরা, সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ মানে এইচ বাই এবি। তাহলে বলতো এবি সমান কত, এইচ বাই সাইন থিটা না, এটা আমি আগে বের করে রাখলাম এখানে বসানোর জন্য। দেখ আমাকে সরাসরি এবি বলে দেয়নি, আমার বলে দিচ্ছে এইচ, সেই জন্য এইচ এর মাধ্যম দিয়ে এবিটাকে লিখছি, ঠিক আছে। তাহলে এবির জায়গায় লিখবো সবসময় এইচ বাই সাইন থিটা। সবসময় অঙ্ক করার সময় ফিজিক্সে এটা মনে রাখবি যে যেটা দেওয়া নাই, যেটা দেওয়া নাই সেই মানের যদি আমার প্রয়োজন হয়, যেটা দেওয়া আছে সেটা দিয়ে কি করে নিয়ে আসবো ওই মানটাকে, এটা খোঁজার চেষ্টা করবি। মানে লম্ব দিয়ে অতিভুজকে কি করে পাবো, লম্ব আর অতিভুজের সম্পর্ক একমাত্র সাইন কানেক্ট করে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সেখান থেকে আমি বের করলাম। তাহলে এইচ বাই সাইন থিটা বসালাম, হাফ ইন্টু জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার, তাই তো। টি স্কোয়ার সমান কি লিখবো বলতো, এই টু উপরে উঠবে কোনাকুনি গুণ, মানে 2h বাই জি সাইন থিটা নিচে নামবে, তা জি আগে একটা সাইন থিটা ছিল আর ওই সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা হলো। টি স্কোয়ারের জায়গায় যদি টি করি তো রুট হবে, রুট থেকে একমাত্র সাইন স্কোয়ারটা বেরিয়ে আসবে সাইন হয়ে, তাহলে 1 বাই সাইন থিটাটা বেরিয়ে এলো, আর ভিতরে থাকলো রুট ওভার 2h বাই নিচে জি। তাহলে এই রকম কোন সম্পর্ক আছে তোদের এমসিকিউতে, আছে এরকম সম্পর্ক? কোন অপশনটা বলতো, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলি? দেখ বলছে সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর উপর, সুষম গতিবেগে চলন্ত মানে বলতো, সুষম গতিবেগ মানে কি, একটা বস্তুর উপরে সুষম গতিবেগ মানে হচ্ছে ওদের বেগ সবসময় কনস্ট্যান্ট থাকবে, বেগের পরিবর্তন হবে না, সেম বেগে একই বেগে গতিশীল আছে। তো এটার ক্ষেত্রে কোন অপশনটা ঠিক হবে, বলছে একটি নেট বল ক্রিয়া করে, একটি নেট বল শূন্য হয়, তাই তো। আর বলছে সুষম ত্বরণ সৃষ্টি করে, ত্বরণ তো কখনোই হবে না, ত্বরণ হবে, দেখ বেগ যদি একই থাকে, বেগের পরিবর্তন না হলে ত্বরণ হবে না, আর উপরে কোনটা নাই। দেখ একটি নেট বল শূন্য ক্রিয়া করে, এটা হবে অপশন বি হচ্ছে রাইট আনসার। দেখ একটা বস্তুর উপর যদি সুষম বেগে যায়, আমি বলেছিলাম ফ্রেম অফ রেফারেন্স পড়ানোর সময়, যদি সেম বেগে যায়, সম বেগে যায়, তাহলে ওর উপর লব্ধি বল শূন্য হবে, ও তাই তো। এবার যখনই একটা ত্বরণ থাকবে তখনই কিন্তু পিছন দিকে ঝুঁকে যাবে, মানে ওর দিকে লব্ধি বল শূন্য হচ্ছে না তখন। অর্থাৎ একটা বস্তুর উপর যদি সম বেগে যায় তাহলে সবসময় কি হবে, বস্তুটার নেট বল লব্ধি বল, নেট বল মানে কি জানিস, নেট বল মানে কি, নেট বল মানে হচ্ছে সমস্ত বল, যতগুলো বল কাজ করছে বস্তুটার উপর, সমস্ত বলের লব্ধি যোগফল, সেটাকে বলছে নেট বল। সমস্ত বলের যোগফল বা নেট বল কত হবে, নেট বল শূন্য, এটা হবে অপশন বি। 5 নাম্বারটা দেখ, এটা মুছে দিচ্ছি, লেখার কিছু নাই। 5 নাম্বারটা দেখ, খুব ভালো প্রবলেম। 5 নাম্বারটা বলেছে একটা বস্তু আছে, বলেছে একটা মোটর গাড়িতে একটি উলম্ব দড়ি ঝুলছে এবং গাড়িটির ত্বরণ এ সহ আনুভূমিক পথে দড়ির সঙ্গে উলম্ব অতিক্রম করতে। আচ্ছা দেখ একটা মোটর বাইক আছে, মোটর বাইকটা দেখতে, মোটর বাইক দিকে হাসবি না, ঠিক আছে, এরকম মোটর বাইক আছে। এবার এই মোটর বাইকের পিছনে একটা উলম্ব দড়ি ঝুলছে, উলম্ব দড়ি মানে একটা এরকম টাইপের একটা সিস্টেম করা আছে পিছন দিকে,
এবং সেখান থেকে একটা উলন্দড়ি এইভাবে ঝুলছিল, এরকম করে ঝুলছে, এরকম করে একটা উলন্দড়ি ঝুলছে। এবার যদি এই বাইকটা এ ত্বরণ নিয়ে সামনের দিকে যেতে শুরু করে তাহলে কি হবে বলতো? এই উলন্দড়িটা কি হবে? ওরকম সোজা উল্লম্ব ভাবে ঝুলবে? কে যাবে? বেঁকে যাবে। কোন দিকে? এইদিকে। এই দড়িটা নিশ্চয়ই এদিকে একটু এদিকে শিফট করে যাবে, সরে যাবে। যখন এই সামনের দিকে সে যেতে শুরু করবে এই ত্বরণ নিয়ে, তখন নিশ্চয়ই এই বস্তুটাও নিশ্চয়ই, এই যে উলন্দড়ি যেটা ঝুলছিল, উলন্দড়ি দেখেছিস তো? দেখিস নি উলন্দড়ি? সে রাজমিস্ত্রিরা কাজ করে এরকম টাইপের একটা উলন্দড়ি হয় না? গাঁথনির সময় এরকম করে মাপে, লম্বা আছে কিনা চেক করে, ওইটা বলছে উলন্দড়ি। ভারী একটা জিনিস, ওরকম একটা উলন্দড়ি ঝুলছিল। রাজমিস্ত্রি যাচ্ছে ধর মোটর বাইকে করে, উলন্দড়ি ঝোলাতে ঝোলাতে অ্যাড করছে, রাস্তা হচ্ছে অ্যাড করছে, লোকে যদি ওকে নেয় তাহলে এ উলন্দড়িটা নিশ্চয়ই ওদিকে বেঁকে যাবে, অর্থাৎ থিটা কোণে বেঁকে যাবে। আমি ধরে নিলাম থিটা কোণে ইনক্লাইন হবে। এই থিটা কোণটা তোকে বের করতে হবে, যে কত কোণে বেঁকে যাচ্ছে সেটা তোকে বের করতে বলেছে। কোশ্চেনটা দেখ, এই ধরনের কোশ্চেনে নিতে থাকে যে হঠাৎ করে ইনস্ট্যান্ট পড়ে বোঝা যায় না যে কিভাবে করব। দেখ তো, এই বস্তুটা যদি এম ভর হয় তাহলে বস্তুটার ওজন বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে, এমজি। আর বস্তুটা এইদিকে শিফট কেন করলো? কেন ওদিকে শিফট করলো গেল? কারণ নিশ্চয়ই এদিকে একটা বল কাজ করছে। দেখ, তোদেরকে আমি এই চ্যাপ্টার করানোর সময় অলিক বলের কথা বলেছিলাম। অলিক বল জিনিসটা কি? অলিক বলটা এখানেই আছে। একটা জিনিস দেখতো, এই যে বস্তুটা ঝুলছে, এই বস্তুটা, আমি গাড়িটা এ ত্বরণের সামনের দিকে যাচ্ছে, আর বস্তুটা এ ত্বরণে তাহলে সেম ত্বরণে পিছন দিকে যাবে, তাই তো? এ ত্বরণের সামনের দিকে যাচ্ছে মানে এই বস্তুটা এম ভরের বস্তুটা এম এ বল নিয়ে হঠাৎ করে পিছন দিকে সরে যাবে। তাহলে এই যে বলটা, এই যে এম এ বলটা পিছন দিকে গেল, এই বলটার অস্তিত্ব বাইরে থেকে কোনো লোক বুঝতে পারবে? কেউ বুঝতে পারবে না। একটা জিনিস মনে রাখবি, মোটর বাইকের বাইরে, পিছনে বাইরে কোনো দর্শক যদি এই উলন্দড়িটাকে দেখে, তাহলে উলন্দড়িটা কেন গেল বা উলন্দড়িটার উপর যে এম এ ফোর্স অ্যাপ্লাই হয়েছে সেটা কখনোই বুঝতে পারবে না। কিন্তু এই বলটা, এই এম এ বলটা মোটর বাইকের বল, মোটর বাইক যে বল নিয়ে যাচ্ছে সেটা দর্শকটা বুঝতে পারছে, কিন্তু উলন্দড়িটা কেনই বা পিছন দিকে যাচ্ছে, এখানে যে ফোর্সটা কাজ করেছে সেই ফোর্সটার অস্তিত্ব কিন্তু বাইরের দর্শক কখনোই বুঝতে পারবে না, একমাত্র সেই বস্তুটাই অনুভব করবে। এখানে একটা ফোর্স কখন অ্যাপ্লাই হয়? যখন অন্য কোনো একটা বস্তু বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে কোনো বস্তুকে বল প্রয়োগ করা হয়, তখন সেটা হচ্ছে কি? ফোর্স কাজ করছে। কিন্তু এখানে অন্য কোনো ব্যবস্থা আছে বা কোনো কে বল প্রয়োগ করছে? কে বল প্রয়োগ করছে? কেউ না, আমি কোনো অস্তিত্বই পাচ্ছি না এখানে বল প্রয়োগ করার। তাহলে অ্যাকচুয়ালি এই বলটা আছে বলেই তার বিপরীতে একটা অটোমেটিক ফোর্স কাজ করছে। সেই জন্য এই বলটাকে বলছে কি? এই বলটাকে বলছে অলিক বল বা সিউডো ফোর্স, ছদ্মবেশী বল এটাকে বলছে, সিউডো ফোর্স। বুঝতে পারছি? এই বস্তুটার পর এদিকে বল প্রয়োগ করার মতো কেউ নাই, এদিকে যাচ্ছে বলে এদিকে বলটা পাচ্ছে। তাহলে এই যে একটা ছোট্ট ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজের এইটা কি? এটা আর এটা, দেখ এই ছোট্ট যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ছোট্ট সমকোণী ত্রিভুজের এটা যদি থিটা হয়, তো থিটাটা সবসময় অতিভুজ আর ভূমির সঙ্গে অ্যাঙ্গেল করে থাকে। তার মানে এটা অতিভুজ হলে এটা ভূমি, ভূমি মানে এমজি। দেখ, একটা মোটর বাইকে করে একটা উলন্দড়ি ঝুলছে, উলন্দড়িটা যখন মোটর বাইকটা এই ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তখন এই উলন্দড়িটাও নিশ্চয়ই স্থির থাকবে না, উলন্দড়িটা একটা অলিক বল কাজ করবে, যার কারণে থিটা অ্যাঙ্গেল করে এই উলন্দড়িটা বেঁকে যাবে। বেঁকে যাওয়ার অর্থ হচ্ছে এদিকে এ ত্বরণ নিয়ে যাচ্ছে মানে উলন্দড়িটাও এ ত্বরণ নিয়ে পিছন দিকে যাবে। উলন্দড়িটার ভর যদি এম হয়, তার মানে এম এ বল নিয়ে বস্তুটা এখান থেকে এখানে গেল, তার মানে এইটুকু কত? এইটুকু দূরত্বটাই আমি এম এ বলতে পারি। আর এই উলন্দড়িটা নিচের দিকে এমজি কাজ করছে, মানে এইটুকু, এই যে লম্ব এটা এমজি। এবার এই যে তোকে বলেছে এই ইনক্লাইন্ড অ্যাঙ্গেলটা থিটাটা কত অ্যাঙ্গেল করে বেঁকে গেছে, তাহলে এই উলন্দড়িটা এখান থেকে এখানে শিফট করেছে মানে একটা ত্রিভুজ তৈরি করেছে, সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের এটা থিটা হলে অতিভুজ আর ভূমির সঙ্গে সবসময় থিটা অ্যাঙ্গেল করে, তার মানে এটা হচ্ছে ভূমি। যদি নাম দিস এ বি সি, তাহলে এ বিটা হচ্ছে কি? ভূমি, আর লম্ব কোণটা বিসি,
লম্ব হচ্ছে বিসি। তাহলে ট্যান থিটা সমান কি লিখবো? লম্ব বাই ভূমি। এবার বিসি মানে কত? বিসি মানে নিশ্চয় এম এ, তাহলে তাই এম এ লিখেছি। আর ভূমি এবি, এবি মানে কত? এমজি, এমজি লিখেছি। এম এম কাটলাম, এ বাই জি, অর্থাৎ থিটা সমান ট্যানও দিয়ে গেলে ট্যান ইনভার্স এ বাই জি। দেখ অপশন নাম্বার এ মনে হয় রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা একটা ফর্মুলা হয়ে গেল। দেখ এই ফর্মুলা তোকে এ না বলে, হ্যাঁ এখানে যদি এ না বলে অন্য কোনো ত্বরণ দিতে পারতো, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে বলতেই পারতো, তাহলে তোকে 3 বসাতে হতো, মান বসাতে হতো। তাহলে এখানে এ বাই জি না বলে যে কোনো মানও দিতে পারে। এটা একটা ফর্মুলা। একটা মোটর বাইক আছে, মোটর বাইকটা কত বেগে যাচ্ছিল? 50 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে। মানে প্রথমে ইউটা কত? প্রাথমিক বেগটা 50 কিমি পার আওয়ার। আমি ইউ1 ধরলাম, মানে প্রথম মোটর বাইক, দুটো মোটর বাইক আছে, প্রথম মোটর বাইকটা ইউ1 বেগে যাচ্ছিল, 50 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে। এবার বলছে এই মোটর বাইকটা ব্রেক কষলো, যে 6 মিটার দূরত্বে গিয়ে থামলো, তাই তো? 6 মিটার দূরত্বে গিয়ে থামলো। আচ্ছা, ব্রেক কষলো মানে ত্বরণ না মন্দন? একটা বেগে যাচ্ছিল, আস্তে আস্তে ব্রেক করতে করতে থামছে, মানে মন্দন। মন্দন হচ্ছে, তোকে মন্দনটা আগে বের করতে হবে। তার মানে অন্তিম বেগ যেটা, অন্তিম বেগ কত? 0। পরে গিয়ে থেমে গেছে, পরে গিয়ে থেমে গেছে মানে পরে বেগ কত? লাস্টে গিয়ে 0। তোকে ত্বরণ মন্দনটা বের করতে হবে। এসটা বলে দিয়েছে, এস কত বলেছে রে? এস কত বলেছে? এটা কত দূর থেকে থেমেছে? 6 মিটার। তাহলে এই তিনটে দিয়ে সম্পর্ক কি হয়? এটা ভি1 ধরছি। সম্পর্কে কি হয়? উই নো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। ফর্মুলা মনে পড়ছে? একমাত্রিক গতি। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। যেখানে এখানে মন্দন হলে, এখানে যেহেতু বেগ কমছে আস্তে আস্তে, তাই মাইনাস হবে। আর এখানে ভি1 ইউ1 দিয়ে প্রকাশ করেছি আমি। তাহলে ভি1 এর জায়গায় কি লিখবো? 0। ইউ1 এর জায়গায় কি লিখবো? 50। আচ্ছা, 50 কিমি পার আওয়ার, এই কিমি পার আওয়ারটাকে কাজ করতে হবে মিটার পার সেকেন্ড করতে হবে। কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড না করলে কিন্তু হবে না, কারণ কিমি পার আওয়ার কোনো একক না, এটাকে এসআই পদ্ধতি। কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হলে কি করতে হবে বল? 5/18 দিয়ে গুণ করতে হয়। যারা জানিস না তাদেরকে এখানে বলে দিচ্ছি। দেখ 50 কিমি পার আওয়ার যখনই করব, কিলোমিটারকে মিটার করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ। তার মানে 50 জিনিস ছিল, তাকে আমি 1000 দিয়ে গুণ করব। আর আওয়ার, ঘন্টাকে সেকেন্ড করতে গেলে 3600 দিয়ে গুণ করতে হয়। যেহেতু পার আছে মানে বাই আছে, তো বাই 3600 কাটলে 0 0 কাট, 5 দুগুণে 10, 8 দুগুণে, মানে 5/18 দিয়ে গুণ করছি না 50 কে। এই 1000/3600 লেখার কোনো প্রয়োজন নাই, 5/18। 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়। তাই আমি সরাসরি 5/18 দিয়ে গুণ করবো, 50 কে 5/18 দিয়ে গুণ করবো। তাহলে কত হচ্ছে রে? 14। আমি ভগ্নাংশই রাখবো, ভগ্নাংশই রেখে দেবো। কত আসছে তাহলে? 9 দুগুণে 18, 25। তার মানে 5 25 125/9, তাই তো? 125/9 এত মিটার পার সেকেন্ড হলো। থাক, এটা মুছে দিলাম। তাহলে এটা গেল। এবার মানটা বসা, ইউ এর জায়গায় ইউ1 এর জায়গায় কি বসাবো? 125/9 তার স্কয়ার মাইনাস 2 ইন্টু এ এর মান আমি বের করব। এস কত বলেছে? 6 বলেছে। এটা S1 ধর, S1 ধর। তাহলে এবার কত আসবে রে? 2a। এটা ওদিকে যদি নিয়ে আসি, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 6 দুগুণে 12a। আর এটা 125 এর স্কয়ার, মানে দুটো 125/9 এর স্কয়ার, মানে দুটো 9 গুণ। তাহলে a সমান কত হবে? 125 ইন্টু 125/9 ইন্টু 9, 12 এদিকে এলে নিচে গুণ হবে। কত আসছে রে? কাটবে কিছু? কাটবে? এরকম থাক, পরে দেখছি, কাটুক না কাটুক পরে দেখছি। এটা অ্যাকচুয়ালি আমরা ত্বরণের মান করব। এবার বলেছে, এবার অঙ্কটাতে বলেছে যে আর একটা মোটর বাইক এলো, ওই একই মন্দন নিয়ে থামবে। আর একটা মোটর বাইক এলো যার মন্দন এই একই, কিন্তু বলেছে ওর প্রাথমিক বেগ আলাদা। প্রাথমিক বেগটা কত বলেছে? ইউ2। পরের ইউ2 কত? পরের বাইকটার বেগ কত ছিল? 100 কিমি পার আওয়ার। 100 কিমি পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড করতে হয়, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। 5/18 দিয়ে গুণ করলে কত আসবে?
এটা 50 দুগুণে এটা 9, মানে 250/9 মিটার পার সেকেন্ড। এটা আমি ইউটিউব পেলাম। বলতো ভি কত, ভি2 কত, অন্তিম বেগ সে 0, এখানেও থামাতেই হবে। এটা বলেছে পরের মোটর বেগটাও থামাতে হবে। ত্বরণ কত, ত্বরণ ওই আগের ত্বরণটার মতো সেম। মন্দন দূরত্বটা বের করতে হবে, কত দূরত্বের মধ্যে থামবে, মানে S2 তোকে বের করতে হবে। তো দেখ আগের ফর্মুলা থেকে আমি এ বের করেছি, ওই এটাকে কাজে লাগিয়ে আমাকে পরের বাইকটার S2 বের করতে হবে, মানে কত দূরত্বে থামবে। তাহলে একই ফর্মুলা উই নো, বসা ভি2 স্কোয়ার সমান এই যে u2 স্কোয়ার মাইনাস 2a S2। তাহলে বল মান বসা, ভি2 জায়গায় কি বসাবো 0, u2 জায়গায় কি বসাবো 250/9 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর জায়গায় ওই এর মানটা বসাবো, এর মানটা বসানো পরে বসাচ্ছি S2 মাইনাস 2a S2 টা ওদিকে নিয়ে আয়, তাহলে প্লাস 2a S2 হবে। আমি এখানে লিখছি এটা প্লাস 2a S2। তোকে S2 সমান বের করতে হবে। তাহলে S2 সমান কত হবে 250 ইন্টু 250/9 ইন্টু 9, আর এদিকের এই যে 2a ছিল ওই 2a নিচে নামবে, তা নিচে নামলে 2 ইন্টু a, এর জায়গায় কি বসাবো, এর জায়গায় এই মানটা বসাবো। তো নিচে এই মানে অ্যাকচুয়ালি এই মানটা উল্টে বসাবো, উল্টে বসালে কত আসবে 9 9 9, আচ্ছা 9 9 9 125 ইন্টু 125, আর এই নিচের জিনিসটা উপরে উঠে যাবে, মানে এখানে হবে 9 9 12। তা কি কি কাটছে 9 9 9 9 কাটছে, আর 125 দুগুণে 250, 125 দুগুণে 250, এই 2 2 কাট, তাহলে 12 দুগুণে 24, তাহলে 24 মিটার দূরে গিয়ে থামবে। অ্যান্সার দেখ মিলেছে কিনা, অপশন নাম্বার কোনটা, 24 মিটার দূরে গিয়ে থেমেছে। দেখ পরের অঙ্কটা বলেছে একটা 5 কেজি 0.5 একটা 0.5 গ্রামের বস্তু আছে, একটা 0.5 কেজি ভরের একটা বস্তু, বল একটি বল এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। বলছে 2 সেকেন্ড সময়ে বস্তুর উপরে x বল প্রয়োগ করা হলে x এর মান কত হবে। আচ্ছা বলতো বলের ফর্মুলা, তোকে বল বের করতে বলেছে, তাহলে F সমান জানি ma, F সমান ma জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। বল F সমান, সবাই এদিকে তাকা, এদিকে তাকা, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী F সমান ma জানি, F সমান m ইন্টু a মানে কি রে, বেগের পরিবর্তনের হার, মানে v মাইনাস u বাই টি হলো। দেখ প্রত্যেকটার মান তোকে দিয়ে দিয়েছে। বল F এর মান কত দিয়েছে, F এর মান বের করতে হবে। m এর মান ভর কত বলেছে, কত কেজি 0.5 কেজি। বল পরে গিয়ে বেগটা কত হয়েছে, আগে ছিল 2 পরে গিয়ে হয়েছে 3, তার মানে v হচ্ছে পরে বেগ আর আগে ছিল 2। সময়টা কত, কত সেকেন্ডে 2 সেকেন্ড সময়, এটা আছে না, দেখ এই ইনফরমেশন গুলোই দেওয়া আছে। তাহলে 0.5 মানে অ্যাকচুয়ালি হাফ বোঝায়, ইনটু 3 - 2 মানে কত 1/2, তো 1/2 1/2 মানে কত রে 1/, হ্যাঁ 1/4 মানে 0.25। কোন অ্যান্সারটা হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়ে গেল, খুব সিম্পল অঙ্ক। দেখ আটেরটা কি বলেছে, আটেরটা বুঝতে গেলে একটা জিনিস বুঝতে ভালো করে। একটা 1000 কেজি ভরে একটা বস্তুকে ভরে একটি মোটর গাড়ি উপর 500 নিউটন বল প্রয়োগ করে অনুভূমিক রাস্তার উপর দিয়ে স্থির বেগে ধীরে ধীরে চলতে শুরু করলো। যখন 1000 নিউটন বল প্রয়োগ করা হয় তখন ত্বরণ কত হবে। দেখ খুব ভালো অঙ্ক কিন্তু এটার মধ্যে ঘর্ষণের কনসেপ্ট আছে। ঘর্ষণ জানিস তো, ঘর্ষণ একটা ফোর্স, বল। ঘর্ষণ কি হয়, একটা পরে এই একটা বস্তু আছে, তাহলে বুঝবি মেঝের উপর একটা বস্তু রাখা আছে, বস্তুটাকে তুই যদি এদিকে এফ বল প্রয়োগ করে ঠেলিস, আমি এদিকে দিই, ধর এদিকে এফ বল প্রয়োগ করে আমি ঠেলছি বস্তুটাকে, তাহলে কি হবে, প্রথম দিকে দেখবি
যখন এই বলের মানটা খুব কম থাকে তখন দেখবে বস্তুটা প্রথমে সরতে চায় না। একটা ভারী বস্তু আছে মেঝের উপর, তুই সামান্য পরিমাণ বল প্রয়োগ করে ঠেলার চেষ্টা করছিস, দেখছিস যে বস্তুটা যাচ্ছে না, সরে যাচ্ছে না। মানে কি সরে যাচ্ছে না কেন? কারণ তুই যে ফোর্সটা দিচ্ছিস ঠিক তার বিপরীতে এই তল বরাবর একটা বিপরীতে একটা ঘর্ষণ বল দেয়, বাধা দেয়, একটা ঘর্ষণ বল দেয়। যে ঘর্ষণ বলটা কোন দিকে? আমি বাইরে থেকে বল প্রযুক্ত করি যেদিকে, তার ঠিক বিপরীত দিকে। এবার তুই যদি বাইরে থেকে বলের মানটা আস্তে আস্তে বাড়াতে থাকিস, তাহলে আমাকে ওইদিকে প্রতিক্রিয়া বল বাড়তে থাকবে, মানে ঘর্ষণ বল বেশি করে দেবে। কারণ ঘর্ষণ বল একটা প্রতিক্রিয়া বলের মতো, আমি যে বলটা প্রয়োগ করছি তারই একটা প্রতিক্রিয়া বল আমাকে বাধা দিচ্ছে বিপরীত দিকে, মানে বস্তুটা সরতে চাইছে না। এবার আমি বাইরে থেকে প্রযুক্ত বলটা আস্তে আস্তে বাড়াতে একটা সময় দেখবো ঘর্ষণ বলের থেকে আমার বাইরের প্রযুক্ত বলটা এবার বেড়ে গেল। মানে এ বিপরীত দিকে যে ঘর্ষণ বলটা দেয়, ঘর্ষণ বলটা বাধা দেওয়ার তো একটা লিমিট আছে। ধর ঘর্ষণ বলটার বাধা দেওয়ার লিমিটটা এফ সমান স্মল এফ, ঘর্ষণ বলটা স্মল এফ সমান ধর 5 নিউটন ধরে নিলাম। তা তুই যখন বল প্রয়োগ করছিস 1 নিউটন বল প্রয়োগ করে ঠেলছিস, তখন নিশ্চয়ই 1 নিউটন দেবে। তারপর 2 নিউটন বল প্রয়োগ করলে 2 নিউটন ঘর্ষণ বল দেবে, 3 নিউটন বল প্রয়োগ করলে 3 নিউটন ঘর্ষণ বল দেবে, 4 নিউটন বল প্রয়োগ করলে 4 নিউটন বিপরীত দিকে ঘর্ষণ বল দেবে, 5 নিউটন বল প্রয়োগ করলে 5 নিউটন বিপরীত দিকে ঘর্ষণ বল দেবে। এবার যখনই 6 নিউটন বল প্রয়োগ করবো আমি বাইরে থেকে, তখন কিন্তু আর 5-এর থেকে বেশি ঘর্ষণ বল দিতে পারবে না। তাহলে 5টাই হচ্ছে ম্যাক্সিমাম। ওটা কেন সেটা ঘর্ষণ চ্যাপ্টারে ডিটেলসে আমি বলবো। দু ধরনের ঘর্ষণ হয়, একটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ আর একটা হচ্ছে চল ঘর্ষণ। সীমাস্থ ঘর্ষণ মানে একটা বস্তুর ঘর্ষণ ওই যে যখন বস্তুটা স্থির ছিল বা সমবেগে গতিশীল থাকলেও একই কেস হয়। সমান বেগে গতিশীল, ত্বরণ নাই, কোনো বেগের পরিবর্তন হচ্ছে না, তখনও কিন্তু আমি যে বলটা প্রয়োগ করি ততটা পরিমাণে আমাকে কি হয়, বিপরীত দিকে ঘর্ষণ বল দেয়। কিন্তু যখন একটা বস্তু ত্বরণ সহ গতিশীল হতে শুরু করলো, তার মানে কি আমার বলের মানটা প্রচুর বেশি, ওইদিকে বিপরীত দিকে ঘর্ষণ বলটা আমাকে অত দিতে পারছে না, ঘর্ষণ বলটা সীমাস্থ মানটা পেরিয়ে গেছে। ঠিক আছে? তার মানে আমার বাইরে থেকে প্রযুক্ত বলের মান তো কোনো শেষ নাই, প্রযুক্ত বল আমি যত ইচ্ছা দিতে পারি। এই যে প্রযুক্ত বলটা কম থেকে অসীম পর্যন্ত আমি যত ইচ্ছা প্রযুক্ত করতে পারি, কিন্তু ঘর্ষণ বলটা ইচ্ছা মতো আমাকে দিতে পারবে না। ঘর্ষণ বলটা বিপরীত দিকে একটা লিমিট পর্যন্ত দিতে পারবে, বিপরীত দিকে বাধা দিতে পারবে, তার থেকে বেশি দিতে পারবে না। দেখবি এরকম হয়, মেঝের উপর একটা ভারী বস্তু আছে, তুই প্রথমে অল্প অল্প বল প্রয়োগ করছিস, সরছে না, তারপর আস্তে আস্তে বলের মান বাড়াতে থাকলে দেখবি তারপরে দেখছি সরছে না। একটা সময় পরে দেখবি যখন সরে চলে যাবে বস্তুটা, তখন তার মানে কি তোর প্রযুক্ত বল বেশি আর বিপরীত দিকে ঘর্ষণ বলটা আর দিতে পারছে না, অতটা কম। তার মানে ঘর্ষণ বলটা সীমাস্থ ঘর্ষণ পার হয়ে চলে গেছে। এই কনসেপ্টটা কেন এলো, কোথা থেকে এলো, চল ঘর্ষণ স্থিত ঘর্ষণ কি, এগুলো ডিটেলসে ঘর্ষণ চ্যাপ্টারে আমি বলবো। ওর জন্য এই নিউটনস ল, নিউটনের গতিসূত্র আর ঘর্ষণ, এই দুটো চ্যাপ্টার অঙ্ক মানে একে অপরে নির্ভরশীল। ঠিক আছে? এই চ্যাপ্টারে এই অঙ্কটাতে লাগবে ঘর্ষণের একটু কনসেপ্ট। এবার বলছে একটা মোটর গাড়ি আছে, এখানে কি বলেছে অঙ্কটার মধ্যে, একটা মোটর গাড়ি আছে, তার এরকম একটা মোটর গাড়ি, এরকম একটা মোটর গাড়ি আছে। ঠিক আছে? এবার বলছে এই মোটর গাড়িতে এটার ভর বলে দিয়েছে এম কত, 1000 কেজি। তার মানে এটার এম কত বলেছে, 1000 কেজি, সরি আরেকটা শূন্য আছে, 1000 কেজি। বলছে এই মোটর গাড়িকে যদি 500 নিউটন বল প্রয়োগ করা হয় আনুভূমিক রাস্তার উপরে, তাহলে গাড়িটি স্থির বেগে গতিশীল হয়। তাহলে এই গাড়িটা যদি 500 নিউটন বল প্রয়োগ করে চলতে থাকে, দেখ যদি 500 নিউটন বল প্রয়োগ করা হয় গাড়িটার উপরে, তাহলে গাড়িটা সমবেগে চলতে থাকে, স্থির বেগে চলতে থাকে। তাহলে স্থির বেগে চলতে থাকে মানে কি, নিশ্চয়ই এই যতটা বল প্রয়োগ করছে ততটাই বিপরীত দিকে কি বল দেবে, বিপরীত দিকে এদিকে তল বরাবর ততটাই নিশ্চয়ই ঘর্ষণ বল দেবে। তার মানে স্মল এফ যেটা, সেটাও কিন্তু ওই 500 নিউটনই। বুঝলি এটা সবাই? একটা গাড়ি ছিল যাকে 500 নিউটন বল প্রয়োগ করে যদি ঠেলা হয়, বল প্রয়োগ করে চলতে থাকে, তাহলে গাড়িটা সমবেগে স্থির বেগে চলতে থাকবে। স্থির বেগে চলতে থাকা মানে কি, তার উপর কোনো ত্বরণ নাই। তার মানে ওই যতটা আমার বাড়ি থেকে প্রযুক্ত বল ততটাই আমার ঘর্ষণ বল, প্রতিক্রিয়া বল, এটা। এবার যখনই এই
গাড়িটার উপরে 1000 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এই সেম গাড়িটার উপরেই যখন 1000 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, যখন এটার উপর 500 না এবার 1000 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে 500 থেকে নিশ্চয়ই বেশি। গাড়িটার সীমাস্ত ঘর্ষণ মানে ম্যাক্সিমাম যে ঘর্ষণ বলটা বাধা সেটা কত দিতে পারে? 500 দিতে পারে। 500 দিলে তবে সে স্থির বেগে চলছিল, সমবেগে। তার মানে যে ঘর্ষণ বলটা ছিল সেটা কিন্তু 500 নিউটন ছিল, কিন্তু আমি 1000 নিউটন বল প্রয়োগ করেছি, মানে ঘর্ষণ বলের থেকেও বেশি। তাহলে কি হবে? গাড়িটা আর সমবেগে চলবে? তখন একটা ত্বরণ সহ এবার চলতে থাকবে। আমি ধরে নিলাম গাড়িটা এ ত্বরণ নিয়ে চলছে, তাহলে এই গাড়িটার ভর যদি এম হয় তাহলে নিশ্চয় কত বল নিয়ে চলছে? কত বল নিয়ে চলছে? এম এ বল নিয়ে চলছে। এবার সে আগের কনসেপ্ট তোরা করেছিস যে এই গাড়িটার উপরে দুটো বল কাজ করছে, একটা 1000 নিউটন আর একটা পিছন থেকে বিপরীত দিকে ঘর্ষণ বল। এই দুটো বলের মধ্যে কোন বলটা বেশি? নিশ্চয়ই 1000 নিউটনটা বেশি, সেই কারণে এম এ বল নিয়ে ছুটছে। তার মানে বেশি থেকে কমটা বিয়োগ করলে 1000 থেকে 500 বিয়োগ করলে যেটা পাবো সেই বলটা নিশ্চয়ই এই এম এটা। বুঝতে পারলি? তাহলে কি লিখবো? 1000 নিউটন থেকে যদি 500 বিয়োগ করি বেশি থেকে কমটা, তাহলে নিশ্চয়ই ততটা বল নিয়ে নেট বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ এম এ বল। তাহলে এটা 500, এর এম এর মান কত রে? এম এর মান তো এই যে দিয়ে দিয়েছিল 1000 কেজি এ, তাহলে এ সমান কত রে? ত্বরণ সমান কত? 1000 দিয়ে গেলে হাফ মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝলি সবাই? কোন অপশনটা হবে? হ্যাঁ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখ এই জায়গাটায় কনসেপ্ট হচ্ছে এই ঘর্ষণ বলের কনসেপ্টটা। আমি প্রথম দিকে যতটা বল প্রয়োগ করছিলাম ততটাই বিপরীত দিকের বল, বিপরীত দিকের ঘর্ষণ বলটা। কোন অপশনটা দেখে নিবি? নয়টা। দেখ ঘাত বল বের করতে বলেছে, ভালো করে পড় অঙ্কটা। ঘাত বল, ঘাত বল মানে আমরা কি জানি? ঘাত বল সমান কি? সরি, ঘাত বল না, বলের ঘাত বের করতে বলেছে। বলের ঘাত মানে কি জানি? বলের ঘাত মানে বল ইন্টু ওই সময়কাল, যে সময় ধরে বলটা প্রযুক্ত হয়, আমি বলেছিলাম। তাহলে বলতো এফ এর জায়গায় যদি এম এ বসাস ইন্টু টি, এর জায়গায় ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, বেগের পরিবর্তনের হার ত্বরণ মানে টি টি কাট মানে এম ভি মাইনাস এম ইউ। তো এম ভিটা কি? ভরবেগ, অন্তিম ভরবেগ, আর এম ইউটা হচ্ছে প্রাথমিক ভরবেগ, তার মানে ভরবেগের পরিবর্তন। তো তাহলে বলের ঘাত মানে আমরা কি জানি? বলের ঘাত মানে জানি অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। এটাকে এম কমন নিয়ে ভি মাইনাস ইউ করতে পারিস, ওইটা যেটা ছিল। এবার বল কি কি মান দিয়েছে? দেখ তোদের ভরের মান কত দিয়েছে? 0.5। ভি এর মান অন্তিম বেগ কত দিয়েছে? দেখ এই যে এইটা অ্যাকচুয়ালি বলেছে যে একটা ক্রিকেট বল যখন ব্যাটের মধ্যে আঘাত করছে, যখন একটা ক্রিকেট বল মানে এরকম টাইপের, ধর এই ব্যাট আছে, বলটা আসছে, ব্যাটে যখন আঘাত খেলো, ব্যাটে যখন বলটা আঘাত খেলো তখন কি হবে? নিশ্চয় ছুটে চলে যাবে। তাহলে এই যে বলটা আসছে এবং যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমি সরল রেখে আঁকতে হবে, যেহেতু এখানে কোনো অ্যাঙ্গেল বলেনি, অ্যাঙ্গেল করে যায়নি, অর্থাৎ বলটা এখানে ছিল, এই সোজা এলো, এই ব্যাটে গিয়ে আঘাত হলো, আবার পুনরায় এদিকে ফিরে আসছে। তবে দেখতো এই যে বলটা যখন গেল তখন একটা বেগে গিয়েছে, সেই বেগটা ধরে নিচ্ছি ইউ, প্রাথমিক বেগ, আর যখন ফিরে আসছে তখন আর একটা বেগে যাচ্ছে, সেটা ধরে নিলাম অন্তিম বেগ ভি। বলে দিয়েছে দুটোর মানে বইয়ে অঙ্কটার মধ্যে বলে দিয়েছে। এবার তুই দেখ এই যে ইউ আর ভি ডিরেকশনটা দেখ ভালো করে। ইউটা ব্যাটের দিকে আসছে আর ভিটা ব্যাট থেকে দূরে যাচ্ছে। যে কোনো মনে রাখবি যেটা 0.5 আর এটা আগে পরে যাই করিস দুটো ক্ষেত্রে প্লাস হবে। 30 প্লাস 20 কত হচ্ছে রে? 50। 50 ইন্টু হাফ মানে কত? অ্যাকচুয়ালি 25। তাহলে 25 কি একক কি? নিউটন সেকেন্ড। এটা হবে অ্যান্সার, বলের ঘাত। সহজ করে না তাদের। দেখ পরেরটা 10এরটা বলেছে
10টা বলেছে একটা বস্তু, একটা ক্রিকেট বল, এটাও সেম টাইপের অঙ্ক। একটা ক্রিকেট বল কত আছে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুটে আসছে। কোন একটা জায়গায় বিক্ষিপ্ত হয়ে আবার পুনরায় সেই সেম দ্রুতিতে সমদ্রুতিতে ফিরে গেল। সমদ্রুতি মানে কি? দ্রুতি মানে বেগ। তো যে দ্রুতিতে এসেছিল অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগে এসেছিল, সেম বেগে আবার ফিরে গেল, মানে ফিরে গেল 10 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল। যেটা এলো সেটাকে আমি যদি পজিটিভ ধরি তাহলে এটাকে ধরবো নেগেটিভ, ডিরেকশনের জন্য বিপরীত দিক। তাই এটা যদি ধনাত্মক দিক হয়, যেটা ফিরে গেল সেটাকে ঋণাত্মক দিক ধরবো। এবার বলছে এই বলটার ভর বলে দিয়েছে কত, বলেছে 0.29 কেজি। এটার ভরটা বলে দিয়েছে কত, 0.2925 কেজি। এটা বলছে তাহলে এই বলটা এই যে যেখানে বিক্ষিপ্ত হচ্ছে এখানে তো একটা বল প্রয়োগ করেছে, বল প্রয়োগ করে ঘুরেছে, কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে, প্রযুক্ত বলের মানটা কত। আচ্ছা বল সমান তোরা কি জানিস? বল সমান কি রে? ভরবেগের পরিবর্তনের হার না? ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার মানে এটা যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে লিখি তাহলে এফ সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন মানে কি এমভি মাইনাস এমইউ বাই টি। এটা এর মানগুলো বসা, সব এম এম কমন নে। হ্যাঁ, বলের ঘাত হচ্ছে শুধু ভরবেগের পরিবর্তন, আর তাকে যদি সময়তে ভাগ করি হার, তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে সেটা বলে। আচ্ছা দেখ না, এই টিটা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে তো এফ ইন্টু টি হয়ে যাবে। তখন এফ ইন্টু টি মানে বলের ঘাত। কিন্তু ওই টিটা যদি এখানে নিচে লিখি তাহলে সেটা বল হয়ে যাবে। আমাকে বলটা বের করতে বলেছে, বলের ঘাত না। তাহলে এম ভি মাইনাস ইউ বাই টি মান বসা। এম এর মান কত 0.25 ইন্টু ভি এর মান কত 10 মাইনাস অফ -10, তাই তো বিপরীত দিকের জন্য, অর্থাৎ সেই যোগই হয়ে যাবে আগের মতোই। বাই টিটা কত, সময়টা কত বলেছে টিটা বলেছিল 0.01 সেকেন্ড, 0.01 সেকেন্ড। আচ্ছা দশমিকের পর দুটো ঘর দশমিক উঠে গেল দুই দিকে, এদিকে দুটো ঘর পর দশমিক, দুটো ঘর পর দশমিক উঠে গেল। তাহলে পড়ে থাকলো কি 25 ইন্টু এটা যোগ করলে 20 আর নিচে 1, তার মানে 25 ইন্টু 20 মানে কত রে 500। তার মানে 500 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। এফ এর মান 500 নিউটন। কোন অপশনটা হবে বলতো? অপশন ডি রাইট অ্যান্সার। করে নেয়।